নিচে যখন এই এলাহি কাণ্ড, তখন উপরে শান্ত রুমে হৃদিকে কনের সাজে সাজানো হচ্ছে। পাল্লা থেকে নামি দুজন রূপটান শিল্পী এসেছেন তাকে সাজানোর জন্য। আয়নার সামনে হৃদি চুপচাপ বসে আছে, আর তার উপর চলছে নিখুঁত কারিগরি। তাকে পরানো হয়েছে একটি গাঢ় লাল খয়েরি রঙের ভারী ও জামকলো সিল্কের লেহেঙ্গা। পুরো লেহেঙ্গা জুড়ে খাঁটি জরসদি আর মখমলের উপর সোনালী সুতোয় চমৎকার কারুকাজ করা, যা আলোপথে রাজকীয় আভায় চকচক করে উঠেছে। কুচি ধরে পড়া লেহেঙ্গায় ঘোমটা পুরো মেজে সুটে জড়িয়ে আছে। হৃদির ফর্সা গলার উপর শোভা পাচ্ছে কুন্দনের ভারী সীতাহার ও চোকার। কানে তার সাথে ম্যাচিং করা বড় ঝুমকো, আর কপালে জড়ানো একটা চমৎকার টিকলি। 2 হাত ভরে পরানো হয়েছে লাল আর বেনারস সোনালী কাচের রেশমি চুড়ি, যার সাথে ঝুলছে মায়াবী কলিরে। মেয়েরা অত্যন্ত যত্ন নিয়ে হৃদির মুখে হালকা কিন্তু নিখুঁত বেলাসন এবং চোখে ডার্ক স্মোকিং মেকআপ করে দিয়েছে। ঠোঁটে লেহেঙ্গার সাথে মিলিয়ে গাঢ় মেরুন লাল রঙের লিপস্টিক দেওয়াতে তার মায়াবী রূপ যেন আরো ঠিকরে বেরোচ্ছে। সবচেয়ে তার মাথার উপর আলতো করে বসিয়ে দেওয়া হলো একটি বিশাল হালকা ওড়নার 1 লেয়ার ঘোমটা। ওড়নার চারপাশে চওড়া পাটটা তার মুখের অবনয়ে এক অদ্ভুত কোণে নজর এনে দিয়েছে। ঘোমটার পাতলা নেটের আড়াল থেকে হৃদির এই লাজুক নিষ্পাপ মুখটা দেখতে একদম স্বর্ণের পরীর মতো লাগছে। শুভ্রা, মিহি আর পাখি আগে হৃদিদের বাড়িতে চলে এসেছে। পাখি, মিহি দুজনই বাইরে আত্মীয়র সঙ্গে সময় কাটাচ্ছে, আর শুভ্রা চুপচাপ হৃদির ঠিক পাশেই বসে আছে। পরছে আজ ডাক খয়েরি আর মেরুন শেডের একটি মডার্ন লং গাউন, যার সামনের দিকটায় বুক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চেরা ফ্রন্ট ওয়েবের স্টাইলের যা আছে ভেতরে রাজকীয় সুতোর কাজ করা। ঘেরোয়ারা স্কার্টটি মায়াবী ভাবে উকি দিচ্ছে। গাউনের পুরো বুক জুড়ে গলার চারপাশে এবং হাতার কবজিতে গোল্ডেন জরসৌদি সুতোয় নিখুঁত ও ভারী কারুকাজ। হালকা নেটের ওড়নাটি সে কাঁধে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছে, যার জমিনে ছোট ছোট চুমকির কাজ চকচক করছে। গলার উপর মানানসই একটা গোল্ডেন নেকলেস এবং 2 হাতে হালকা সোনালি চুড়ি। মাঝখানে নিখুঁত সিঁথি কেটে সিল্কি সোজা চুলগুলো দুটো কাঁধের উপর দিয়ে সামনে ও পিঠে খোলা ছেড়ে দেওয়া। পোশাকের ওই আভিজাত্য রূপ ও মডার্ন স্টাইলে শুভ্রার পুরো অবায়নে এক রাজকীয় লুক এনে দিয়েছে। দেখতে একদম খয়েরি পরীর মতো লাগছে শুভ্রাকে। কিন্তু এত সুন্দর একটি সাজের পরও তার মায়াবী মুখে হাসির কোনো লেশমাত্র নেই। দেখতে একদম খয়েরি পরীর মতো লাগছে শুভ্রাকে, কিন্তু এত সুন্দর একটা সাজের পরও তার মায়াবী মুখে হাসির কোনো লেশমাত্র নেই। চারপাশের আনন্দের কোলাহল, মানুষের হইচই আর উৎসবের পরিবেশ সবকিছু তার কাছে প্রচন্ড বিরক্তিকর লাগছে। আর মাত্র 2 দিন বাদে তার নিজের বিয়ে, অথচ তার মনে হচ্ছে 2 দিন পর তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ভাবতেই বুক ঠেলে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইতেছে তার, কিন্তু দাঁতে দাঁত চেপে সে কোনো রকম কান্নাটা আটকে ফেললো। শুভ্রা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে আর কোনোদিন ঈশানের সাথে দুষ্টামি করবে না। নিজে থেকে জেসে একটা কথাও বলবে না। মানুষটা হয়তো তার উপরে এমনিতেই প্রচন্ড বিরক্ত হয়, করতে চায় না সে। এদিকে হৃদি এখনো জানে না সে শুভ্রার বিয়ে ঠিক হয়ে গেছে। সকাল থেকে বিয়ের হাজারো ব্যস্ততার কারণে কেউ তাকে খবরটা বলার সময়টুকু পর্যন্ত পায়নি। ঠিক দুপুর 3টার সময় চৌধুরী বাড়ির গাড়ির সারি সারি লাইন এসে হৃদিদের বাড়ির নান্দনিকভাবে সাজানো বড় গেটের সামনে থামলো। মোট 8টি বিলাসবহুল গাড়ি একদম তাজা ফুল দিয়ে রাজকীয় ভাবে সাজানো হয়েছে, আর বাকিগুলো সাদাসিধে ভাবে এসেছে। সবার সামনে এগিয়ে এসে থামলো শুভ্রের নিজের প্রিয় ব্ল্যাক মার্সিডিজ প্রাইভেট কার। গাড়িটি বনের জুড়ে তাজা লাল ও সাদা গোলাপ আর রজনীগন্ধার এক বিশাল ও ঘন চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, যার এক পাশ মায়াবী লতার মতো নেমে এসেছে বাম পাশের হেডলাইনের দিকে। উইন্ডশিল্ডের নিচে কাচের কোল বেশে বসানো হয়েছে হালকা গোলাপি ও সাদা নেটের টিস্যু কাপড়ে বড় বড় চমৎকার বিও এবং রিবন, যা হালকা বাতাসে আলতো করে কাঁপছে। গাড়ির চারপাশে দরজা হাতলগুলো রজনীগন্ধার ছোট ছোট ঝাড়ল ছড়িয়ে দেওয়া হয়েছে, আর পেছনের ব্যাগডালা জুড়ে রয়েছে লাল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা একটা সুন্দর হৃৎপিণ্ড অবনয়। চকচকে কালো রঙের গাড়ির উপর লাল সাদা ফুলের এই রাজকীয় কমিউনিকেশন দূর থেকেও সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বরের গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে প্রথমে নিচে নামলো ঈশান, তার পরপরই পেছনের দরজা দিয়ে নামলো রিফাত, আর সর্বশেষে বেশ গাম্ভীর্য নিয়ে গাড়ি থেকে নামলেন সোহান চৌধুরী। গাড়ির পিছনের সিটে রাজকীয় ভঙ্গিতে বসে আছে শুভ্র। তার পরনে আজ
খাঁটি সিল্কে তৈরি একটি অত্যন্ত দামি সোনালী রঙের শেরওয়ানি। শেরওয়ানির কালার থেকে শুরু করে পুরো বুক জুড়ে সূক্ষ্ম সুতা আর জরির নিখুঁত কাজ করা। তার গলার দুপাশ দিয়ে ঝুলে আছে তোমাদের একটি রাজকীয় উত্তরীয়া, যা শেরওয়ানির আভিজাত্য পুরোপুরি ফুটিয়ে তুলেছে। বাঁ হাতের কবজিতে চকচক করছে একটি দামি ব্র্যান্ডের ঘড়ি। গাড়ি এসে থামলেও শুভ্র এখনো নিচে নামেনি। সে গাড়ির ভেতরে আরাম করে বসেই তার শেরওয়ানির পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে আলো তার মুখে পড়তে সে আলতো হেসে রিদির হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, চলে এসেছি, রোশনিস, রেডি তো তুই আমার হওয়ার জন্য? মনে রাখিস, আজ যদি তোকে নিজের করে নিয়ে যাই, ফেরার সব রাস্তা তোর জন্য ফর এবার বন্ধ হয়ে যাবে। পাশে বসা তুর্য শুভ্রের মিটিমিটি হাসির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কি রে শালা, এখন কি গাড়ি থেকে নামবি নাকি এভাবে ভেতরে বসে থাকবি? ঠিক তখনই আশেপাশের সব মানুষ হইচই করে দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো দেখার জন্য। রাভা এহসান তাড়াহুড়ো করে একটি রূপোর ট্রেতে মিষ্টি শরবত আর একটি চকচকে হীরার আংটি সাজিয়ে নিলেন। বাঙালির নিয়ম অনুযায়ী বরকে মিষ্টি খাইয়ে কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামাতে হয়। তাই রাবেয়া এহসান দ্রুত এগিয়ে এসে শুভ্রের পাশে গাড়ির দরজাটা খুললেন। শুভ্র তখনও নিজের মতো গাড়ি গভীর মনোযোগে ফোন চাপছে। রাবেয়া এহসান কাঁটা চামচ দিয়ে এক পিস রসালো মিষ্টি তুলে শুভ্রর মুখের সামনে ধরে ছেনে সুরে বললেন, শুভ বাবা, হা করো। মিষ্টির কড়া ঘ্রাণে শুভ্র নাক কুচকে গেল। সে সামনে তাকিয়ে চামচের ডগায় মিষ্টিটা দেখেই মুহূর্তটা মুখটা সরিয়ে নিল। বুড়ো কুচকে বিরক্তির সুরে বলল, হোয়াট আর ইউ ডুইং ফুপি? মিষ্টি কেন? সরাও প্লিজ এটা এখান থেকে। রাবেয়া হোসেন মিষ্টিটা শুভ্রের মুখের আরো কাছে আবারও সেনে সুরে বললেন, একটু খা বাবা, নিয়ম তো, একটুখানি খেতে হয়। শুভ্র নাচ শিখতে আরো খানিকটা পিছিয়ে গিয়ে বিরক্তির সুরে বলল, নো ফুপি, সরাও এটা এখান থেকে, আমি খাবো না। আজ থেকে তুর্য এবার শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে বলল, আরে শালা, একটু খা না, খেতে হয়, নিয়ম এটাই। শুভ্র তুর্যর দিকে একদম বাঁকা চোখে তাকালো। তার চোখের মনিতে বিরক্তি ফুটিয়ে তুলে বলল, তুই যখন রুলস অ্যান্ড রেগুলেশন ধরো তাহলে তুই খেয়ে নে। শুভ্রের মুখ থেকে এই চ্যালেঞ্জিং কথাটা শুনে তুর্য জেদের বসে রাবেয়া হোসেনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সে বলল, আন্টি আমাকে দেন, এই শালার বদলে আমি খেয়ে নিচ্ছি। রাবেয়া হোসেন আর কি করবেন, হেসে ফেলে তুর্যকে মিষ্টিটা খাইয়ে দিলেন। বরযাত্রীরা গেটের সামনে থাকা অন্য সব মানুষ তাদের এই কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল। তুর্য বেশ তৃপ্তি নিয়ে মিষ্টি চিবোতে চিবোতে শুভ্রকে খেপানোর জন্য বলল, তাহলে বউটা আমাকে দিয়ে দে। নিয়ম যেহেতু মানিস না। কারণ কথাটা শোনা মাত্র শুভ্র একজোড়া জ্বলন্ত ও রাগী চোখে তুর্যর দিকে তাকালো। শুভ্রর ওই মারকুটে চাহনি দেখে তুর্য আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কথাটা শোনা মাত্র শুভ্র একজোড়া জ্বলন্ত ও রাগী চোখে তুর্য দিকে তাকালো। শুভ্রের ওই মারকুটে চাহনি দেখেই তুর্য আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। হাসতে হাসতে সাথে সাথে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে চলে গেল। রাবেয়া হোসেন আবার আলতো হেসে শুভ্রর ডান হাতের অনামিকায় দামি হীরের আংটিটা পরিয়ে দিলেন। আংটি পরানো শেষ হতে শুভ্র খুব ধীর স্থির পায়ে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নিচে নেমে আসলো। অন্যদিকে রিদি ফোনে শুভ্র পাঠানো সেই রোমান্টিক মেসেজটা দেখছিল। মেসেজটা পড়ার পর তার ভিতর কেমন যেন এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে নিজের অজান্তে শুভ্রের হাতটা শক্ত করে ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে এসেছে। রিদি ছাদের রেলিং ধরে নিচে ঝুঁকে গেটের কাছে শুভ্রদের গাড়ি আসা এবং মিষ্টি খাওয়ানোর সব কাণ্ড দেখছিল। তবে নিচে মজার কাণ্ড নয়, শুভ্রার চোখ দুটো সম্পূর্ণ নিজের অজান্তেই নিচে দাঁড়িয়ে থাকা ঈশানের ওপর গিয়ে স্থির হয়ে আছে। ঈশান এবার দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে রিপাতের সাথে বেশ মনোযোগ দিয়ে কি যেন একই কথা বলছে। তারপরে একটা চমৎকার অ্যাশ রঙের শার্ট আর সাথে ধবধবে সাদা জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কুইন পর্যন্ত গোটানো, যার ফলে তার সুগঠিত হাত দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে গুছিয়ে ব্যাক বিলাস করা, আর বাম হাতের কবজিতে শোভা পাচ্ছে একটি দামি ব্র্যান্ডের ঘড়ি। দূর থেকে হালকা রোদের মধ্যে রোদেলা দুপুরে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে কোনো নামি দামি সিনেমার নায়ক শুটিং এর মাঝে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা পলকহীন চোখে সেই নায়কের দিকে তাকিয়ে রইল।
যার বুকে জড়িয়ে যাওয়া অধিকারটুকু তার মাত্র 2 দিন পর চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই চেনা পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে ঈশানের তীক্ষ্ণ চাহনি আচমকা গিয়ে আছড়ে পড়ল ছাদের ওই শান্ত কোণে, যেখানে শরতের মেঘের মতো বিষাদ বুকে নিয়ে দাঁড়িয়েছিল রিদি আর শুভ্রা। শুভ্রার দিকে চোখ পড়তেই এক লহমা ঈশানের বুকের ভেতরে যেন থমকে গেল চারপাশের চেনা বাতাসও। ছাদের রেলিং ধরে পলক্ষী নয়নে মেয়েটা তার দিকেই চেয়ে আছে, যেন চাক্ষুষ কোনো মায়ায় আটকে গেছে তার চোখের পাতা। আলতো বাতাসে হিল্লোড়ে শুভ্রা পিঠময় ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো চঞ্চলা মেয়ের মতো উঠছে অনিবরত। ঈশান যেন সেই তীব্র চাহনির ভার সইতে পারে না। এক বুক গোপন অস্বস্তি নিয়ে মুহূর্তেই নিজের চোখ জোড়া নামিয়ে নিল মাটির পানে। এদিকে বরের সাথে সজ্জিত শুভ্র ও ব্যাকুল চোখ দুটো ছিটকে গিয়ে পড়ল ছাদের সুশীল সীমানায়। তাকে দেখা মাত্র তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুষ্টিমি ভরা হাসি। সবার চোখের আড়ালে নিজের হাতটি ঠোঁট ছুঁয়ে সেই শটান এক বসন্তের হাওয়ায় ফ্লাইং কিস ছুড়ে দিল হৃদির উদ্দেশ্যে। হৃদির লজ্জা আর বিস্ময়ে চোখ দুটো বড় করে করে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। মনে মনে তীব্র অভিমান গাল ফুলিয়ে ভাবল, লোকটার বুকে কি শরম লজ্জা বলতে কিছু নেই? এই ভরা মজলিসে এত মানুষের সামনে এমন অসভ্যতামি কেউ করে? কিন্তু মন তো অবাধ্য নদীর মতো, বারণ শোনে না। হাজার বকিটেও নিজের মনকে ধরে রাখতে পারে না হৃদি। যখন চোরের মতো আবার নিচে তাকায়, অমনি দূর থেকে শুভ্র এক চোখ টিপে মায়াবী এক ইশারা ছুড়ল। ইশারায় তীব্র আঘাত তো যেন তীরের মতো সোজা গিয়ে লাগলো হৃদির অবুঝ হার্টে। এক লহমায় স্তব্ধ হয়ে গেল তার হৃদস্পন্দন। সে বেশ বুঝলো এই ছাদের কর্নিশে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা মানে লোকটার এমন উন্মাতাল ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। সে আর ঝুঁকি না নিয়ে দ্রুত শুভ্রা নরম হাঁটে নিজের মুঠোয় পুরে এক প্রকার টেনে ছাদ থেকে নিচে নেমে এলো। কিছুক্ষণের মধ্যে মিহি একরাশ ব্যস্ততা নিয়ে দৌড়ে রুমে এসে ঢুকলো। শুভ্রাকে এভাবে শান্ত বসে থাকতে দেখে বিস্ময় চোখ কপালে তুলে বলল, তুই এখানে মূর্তির মতো বসে আছিস শুভ্রা? জলদি চল, গেট ধরতে হবে তো। শুভ্র নিজের বিষণ্ণ চোখ দুটো মাটির দিকে নামিয়ে খুব মৃদু স্বরে বলল, তুই যা বোন, আমরা এসবের মাঝে যেতে ইচ্ছে করছে না। মিহি 2 কোমরে হাত দিয়ে কৃত্রিম লাগে মুখ বাঁকিয়ে বলল, এক কথামো বাহানা শুনবো না। চল বলছি, আমরা সব কাজিনরা মিলে আজ 1 লক্ষ টাকা আদায় করেই ছাড়বো। শুভ্র মুখে এবারও একরাশ নাবোধক উচ্চারণ করতে চাইল, কিন্তু মিহি তার কোনো উজোরাপতি না শুনে জোর করে তার হাতটা টেনে নিয়ে এলো বাড়ির সাজানো গেটের সামনে। সেখানে তখন উৎসবের আমেজ তুঙ্গে। ফিতার ওপাশে বরপক্ষের তুর্য, রিফাত আর ঈশান বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে সোনালি শেরওয়ানি আভিজাত্য নিয়ে রাজপুত্রের মতো শোভা পাচ্ছে শুভ্র। আমন্ত্রিত অতিথিরা ততক্ষণে অন্দরে প্রবেশ করেছে। গেটের উপরে থরে থরে সাজানো রকমারি মিষ্টি আর কাঁচের গ্লাসে ভরা রঙিন শরবত। সব কাজে না মিলে সেখানে এক মায়ার ভিতর তৈরি করেছে। আজ এখানে এক লোভনীয় খেলা হবে শরবতের গ্লাস নিয়ে 1000 টাকার মচমচে নোট রেখে। সেই শরবত বরপক্ষের কাউকে তুলে নিতে হবে। যদি কোনো চতুর লোক নিখুঁত কৌশলে সেই গ্লাস তুলে সর্বটুকু উদরস্থ করতে পারে, তবে ওই 1000 টাকার নোট চলে যাবে বরপক্ষের পকেটে। আর যদি কোনো ভুল চালে তারা হেরে যায়, তবে দণ্ড হিসেবে তার দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে কোনো পক্ষকে। শুভ্রা গেটের এক কোণায় এসে লোকচক্ষুর আড়ালে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। 1000 টাকার নোটটা আঙুলের ডগায় উঁচিয়ে ফিতার উপরে দাঁড়িয়ে থাকা বরপক্ষ সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জের ছুড়ে দিল, এই নিন আমাদের শর্তের টাকা। এবার আপনাদের দলের কোন বীর পুরুষ আছেন যিনি এই টাকা ছুঁয়ে শরবত গ্লাস তুলবেন? রিফাত নিজের কলারটা হালকা ঝাঁকিয়ে বেশ একটু ভালো ভাব নিয়ে বলল, আরে এ তো ডাল ভাতের ব্যাপার, দাও দেখি টাকাটা আমার কাছে। তার এমন অতি উৎসাহী সংলাপ শুনে মনে পক্ষে সব কাজিনরা একযোগে খিলখিল করে হেসে উঠল। মিহি মুচকি এসে রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয় টাকাটা গুঁজে দিয়ে বলল, বেশ তো, দেখা যাক আপনার কেমন সাহস। তবে মনে রাখবেন মিস্টার, এই খেলার নিয়ম কিন্তু বড্ড কড়া। যদি টাকাটা নিয়ে গিলাস তুলে শরবতটা শেষ করতে পারেন, তবে এই টাকা আপনাদের। আর আর যদি একটুও এদিক ওদিক হয়, তবে এর ডাবল টাকা জরিমানা গুনেই তবে ভিতরে ঢুকতে হবে। রিফাত টাকাটা হাতে নিয়ে বুক ফুলিয়ে একটু হাসল। ঠিক তখনই পাশ থেকে তুর্য এসে তার কাঁধে হাত রেখে
ফিসফিস করে কথাবার্তা বলল। রিফাত, সাবধানে কিন্তু করিস, একটু এদিক ওদিক হলে মান সম্মান সব শেষ। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতা, সবার চোখ গিয়ে আটকেছে রিফাতের আঙ্গুলের ডগায়। রিফাত গভীর মনোযোগ দিয়ে 1,000 টাকা কসকসে নোটটি শরবতের গ্লাসের নিচে সেই রূপালি ট্রের সরু ফাঁক গলে ভেতরে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। উপস্থিত সবার চোখ তখন এক কৌতূহলে চকচক করছে। রিফাত কপালের বিন্দু বিন্দু ঘাম জড়িয়ে অতি সাবধানে ধীরে ধীরে টাকাটা গ্লাসের নিচে ঢুকে ফেলল। টাকাটা ভেতরে ঢুকতেই বড়বকে ছেলেরা একযোগে উল্লাসে ফেটে পড়ল। কেউ কেউ হাততালি দিয়ে সন্দেশ সুরে চেঁচিয়ে উঠল, রিফাত রিফাত রিফাত। কিন্তু আসল খেলা তো এখনো বাকি। টাকা ঢুকলেও রিফাত এখন গ্লাসটা তোলার সাহস পাচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে টাকার কোনো ধরে একটু টান দিলেই ভরপুর শরবতের গ্লাসটা উল্টে গিয়ে সব রস মাটিতে মিশে যাবে। রিফাতের মনে কিংকর্ত বিমূঢ় আর কাচুমুচু দশা দেখে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে শেষ। এতক্ষণে মেঘাচ্ছন্ন মন কেমন যেন এক ফুরুতকে উবে গেল শুভ্রার। সেই আরও নিজের ভিতরে এক বাদুড় ভাঙা আনন্দ চেপে রাখতে পারল না। একরাশ মুক্ত ছড়ানো খিলখিল হাসিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। আর ঠিক সেই মায়াবী মুহূর্তেই ঈশান এক তীব্র মুগ্ধতা নিয়ে তাকালো শুভ্রার ওই চাঁদের মতো হাসি মুখটার দিকে। তার চেনা গণ্ডি পেরিয়ে মনটা যেন একলো আমায় হারিয়ে গেল। মেয়েটা ফর্সা গালে আবারও সেই চেনা টোল পড়েছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ঈশান ভাবল, ইস, কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে আজ। শুভ্রা হাসতে হাসতে এবার তাল রূপালি কণ্ঠের সুর ছিটকে দিল রিফাতের দিকে। কি হলো রিফাত ভাইয়া, কিছুক্ষণ আগে তো নিজেকে খুব বড় বীর পুরুষ দেখাচ্ছিলে, এখন হাত কাঁপছে কেন আপনার? একটা গ্লাস তুলুন দেখি। রিফাত নিজের কলারটা আরে একটু উঁচিয়ে বুক টান টান করে বেশ বীরত্বের সুরে বলল, আরে আমি কেন ভয় পাবো, এই তো এখনই তুলে দেখাচ্ছি। কথাটা শেষ করে সে নিজের ডান হাতে 2 আঙ্গুলে মসমসে নোটটা চেপে ধরল আর অন্য হাতে উপর হয়ে থাকা কাঁচা গ্লাসটা শূন্যে তোলার চেষ্টা করলো। কিন্তু বিধিবাম, গ্লাসটার সামান্য একটু উপরে উঠতেই ভারসাম্য হারিয়ে উল্টে গেল। আর মুহূর্তের মাঝে ভেতরের সবটুকু রঙিন শরবত ট্রের উপর দিয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ব্যাস, চারপাশ জুড়ে কনেপক্ষের মেয়েদের আনন্দের শোরগোল আর চিৎকার আগাচ্ছিল। মি 2 হাত তুলে বিজয়ের উল্লাসে নেমে উঠে বলল, ইয়ে, আমরা জিতে গেছি। এবার আমার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে তবে ভেতরে ঢুকতে হবে মিস্টার, নয়তো আজ আর বউ নিয়ে ঘরে ফেরা হবে না। এমন ভরা মজলিসে বাজি হেরে গিয়ে রিফাত লজ্জায় লাল হয়ে বন্ধুদের পেছনে মুখ লুকালো চেষ্টা করলে থাকে। ঈশান নিজের ঠোঁট কামড়ে ধরে কোনো রকম ভেতরে উপচে আসা হাসিটা চেপে রাখে। তুজো পকেটে হাত দিয়ে বেশ দাতাকনের মতো ভাব দেখিয়ে বলল, আচ্ছা বাবা, মানলাম আমরা হেরেছি, এবার বলো কত টাকা চাই তোমাদের? আড়ালে লুকিয়ে থাকা শুভ্রা চঞ্চলা রূপটি যেন এক পলকে ফিরে পেল। সে ঠোঁটের কোণে এক চিলতি বেজার হাসি ফুটিয়ে বেশ আভিজাত্য সুরে বলল, পুরো 2 লাখ টাকা চাই। শরবত তোমরা খেলায় হারায় জরিমানা হিসেবে 1 লাখ, আর আমাদের বোনকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার গেট ছিলামই 1 লাখ। এখন আর অযথা তর্ক না করে ভালো ছেলের মতো টাকাগুলো দিয়ে দিন দেখি। শুভ্রের মুখে এত বড় অঙ্কের ডিমান্ড শুনে তোজো চোখ দুটো গোল গোল করে একটু সামনের দিকে ঝুঁকে এলো। তারপর কপালে হালকা ভাঁজ ফেলে রসিকতার সুরে বলল, হ্যাঁ বলো হে, কী রূপবতী, টাকা কি গাছের পাতা নাকি যে বললে গাছ থেকে ঝটপট ছিঁড়ে এনে তোমার হাতে তুলে দিলাম? শুভ্রা তুর্যর দিকে আরেকটু ঝুঁকে এসে চোখের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, আর আপনার পুরুষ নাকি ছাগল, এত বছর ধরে বড় বড় চাকরি আর বিজনেস করেও এই শুভ দিনে মাত্র 2 লাখ টাকা দিতে পারবে না? শুভ্রার এই ধারালো আর চটজলদি জবাবে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ল একে অপরের গায়ে। তুর্য তো পুরো অবাক হয়ে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে করুণ চাউনিতে তাকিয়ে নালিশের সুরে বলল, শুভ্রার এই ধারালো আর চটজলদি জবাবে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ল একে অপরের গায়ে। তুর্য তো পুরো অবাক থেকে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে করুণ চাউনিতে তাকিয়ে নালিশের সুরে বলল, ভাই তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কিছু একটা বলো। এই মেয়ে সবার সামনে আমাদের সোজা ছাগল বানিয়ে দিল। আমরা কি ছাগল? এই অপমান কি মেনে নেওয়া যায় ভাই? কত বড় অপমান!
তুজোর কথা ঈশান এতক্ষণ চুপচাপ থাকলেও এবার আর স্থির থাকতে পারল না। তার শান্ত গভীর চোখ দুটো সোজা গিয়ে নিবদ্ধ হলো শুভ্রার ওই মায়াবী মুখের ওপর। সে দু কদম এগিয়ে এসে একদম বরফ শীতল আর শান্ত গলায় বলল, কাউকে ভাবে ছাগল বলার রাইট তোমার নেই শুভ্রা। ঈশানের মুখ থেকে নিজের নাম শুনে এবার কঠোর শাসন আর শীতল কণ্ঠস্বর শুনে শুভ্রার বুকের ভেতরটা যেন এক লোহমায় ধক করে উঠল। সে মুহূর্তের জন্য তার চারপাশে চেনা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। এতটা অভিমানে তোলপাড় করে উঠলেও সে নিজেকে কোনো রকম সামলে নিল। মুখের অবয়নটা পাথরের মতো শক্ত করে এক বুক জেদ নিয়ে ঈশানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, বলেছি বেশ করেছি, আমাদের ন্যায্য টাকা বুঝিয়ে দিলে তো আর আমরা আরও অনেক কিছু বলবো। কি করবেন আপনি? ঈশান শুভ্রা চোখের মনির দিকে তাকিয়ে নিজের কণ্ঠস্বরকে আরও শান্ত আর গম্ভীর করে বলল, আর কি করব বললে শুনি। ঈশানের এই শান্ত চ্যালেঞ্জ যেন শুভ্রার ভেতরে জেদটাকে আরও হাজার গুণ বাড়িয়ে দিল। ঈশানের এই শান্ত চ্যালেঞ্জ আর শুভ্রার ভেতরে জেদটাকে আরও হাজার গুণ বাড়িয়ে দিল। সে লোকলজ্জার ভয় এক ফুরত কেড়ে উড়িয়ে দিল। ঈশান একদম মুখের কাছে ঝুঁকে এলো, তারপর নিজের ফর্সার ডান হাতের তর্জনীটা ঠিক ঈশানের নাকের সামনে উঁচিয়ে এক নিঃশ্বাসে বদলে লাগলো। শুনবেন আর কি বলবো? টাকা না দিলে আমরা চিড়িয়াখানার রাস্তাটা ডিরেক্টলি বানিয়ে দেব। প্রথমে তো আপনারা হলেন এই আফ্রিকান জলহস্তী যারা শুধু বড় বড় হা করে গিলতে জানে, কিন্তু কাজের বেলায় জিরো। তারপর আপনার হলেন ওই বুনো গন্ডারে যাদের চামড়া এত মোটা যে 2 লাখ টাকার ডিমান্ড শুনে আপনাদের ইমোশনাল জাগে না। আরও বলবো, টাকা না নিলে আপনাদের আমরা ওই লাস্কাটা ক্যাঙ্গারু বলবো, যারা পকেটে টাকা রেখে খালি খালি লাফাতে লাফাতে বড়যাত্রী আসতে